আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনীর প্রশ্ন সমাধানে পদার্থবিজ্ঞান ২য় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটা একটু দেখার চেষ্টা করব যে ভাই আসলে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে এখান থেকে আরকি বা কোন টাইপের প্রশ্ন আসে অনুশীলনী প্রশ্ন থেকে। দেখি যে ভাই স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে এই ঘটনাকে কি বলে? ভাই দেখো আমরা কয়েকটা সিনারিও জানি। দৈর্ঘ্যের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বা যেটাকে আমরা বলি কাল, আরেকটা হলো ভরের ক্ষেত্রে। আমরা জানি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কমে, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। আমরা জানি গতিশীল অবস্থায় সময় বা কাল বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলি সময় বা কাল দীর্ঘায়ন। আমরা জানি ভরও দীর্ঘায়ন হয়। গতিশীল অবস্থায় ভর দীর্ঘায়ন তো না, আমরা এটাকে ভর বৃদ্ধি বলি। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো যে ভাই দৈর্ঘ্য সংকোচন হয়, কাল দীর্ঘায়ন হয়, ভর বৃদ্ধি পায়। এই জায়গায় ঘড়ি ধীরে চলছে। বলছে গতিশীল অবস্থায়, মানে তুমি বুঝতেছো ঘড়ি ধীরে চলবে, মানে এটাকে আমরা বলবো কাল দীর্ঘায়ন। এরপরে কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা? ভাই কোয়ান্টা বা কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স বা আমাদের যে ফোটন টোটন, এই যে আমাদের E is equal to h নিউ, এই সূত্র, এই সবকিছুর জনককে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, কোয়ান্টার নাম দিচ্ছে কি ভাই? ম্যাক্স প্ল্যাঙ্ক। তারপরে কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আমরা জানি ভর শক্তির যে রূপান্তর আছে, ভরকে শক্তিতে রূপান্তর, ভর শক্তির রূপান্তর সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, যে নামটা শুনলেই আমাদের মনে হয় আইনস্টাইনের কথা, সেই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তারপর হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতামত ব্যবহার সঠিক হয়েছিল? আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় ব্যবহার করছিলাম কোয়ান্টাম মতবাদ, যেটা কে দিছিল হলো প্ল্যাঙ্ক। আর সম্প্রসারণ করছে কে? সম্প্রসারণ করছিল আইনস্টাইন। সম্প্রসারণ করছে আইনস্টাইন। ওকে, তারপর আসলে আমাদের পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। ভাই আমরা জানি জড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের নিউটনের সূত্র বা পদার্থবিজ্ঞানের যে সাধারণ সূত্রাবলী সেগুলো কাজ করে, কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোতে সেটা কাজ করে না। জড় প্রসঙ্গ কাঠামোতে সেটা কাজ করবে। তারপর বলা আছে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান কি হয়? আমরা জানি আলোর দ্রুতি সি এর মান সবসময়ই থাকবে ধ্রুবক। সবসময় কি থাকবে? ধ্রুবক। এটা কি হবে? একই থাকবে। কি থাকবে? একই থাকবে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ কেমন থাকে? আমরা জানি জড় প্রসঙ্গ কাঠামোতে গাণিতিক রূপ থাকবে সেম পদার্থবিজ্ঞানের সূত্রগুলো। উত্তর কি হবে? একই রকম থাকবে। তারপর কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ হয়? আমরা জানি যে একজন বিজ্ঞানী হাইগেন্স, সে বিজ্ঞানী তরঙ্গ তত্ত্বে বলছিল যে আমার আলো যায় ইথার মাধ্যম দিয়ে, কিন্তু একজন বিজ্ঞানী, যে বিজ্ঞানীর নাম হলো মাইকেলসন মর্লি, সে কি প্রমাণ করলো? যে ভাই ইথার বলতে কোনো কিছু নাই। তার তিনটা কথা ছিল, সেই তিনটা কথা আমাদেরকে জানতে হবে যে মাইকেলসন মর্লির অস্তিত্ব, কিসের অস্তিত্ব ভুল প্রমাণ করছে? ভাই ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করছে। ওকে, তারপর বলছে একজন মহাকাশচারী, ও কোশ্চেন উত্তরই দেওয়া আছে, তাও আমি করাই দিচ্ছি। একজন মহাকাশচারী তার গতির সাহায্যে ৬০ লাইট ইয়ার্স মানে ৬০ আলোকবর্ষ দূরত্বকে ৪৮ লাইট ইয়ার বা আলোকবর্ষ অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন। এজন্য তার গতিবেগ কত হইতে হবে? দূরত্ব মানে কি ভাই? দৈর্ঘ্য। দূরত্ব মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সংকোচন হইছে। আমরা ফর্মুলাটা কি জানি? L is equal to L naught root over 1 minus v square by c square। আমাদের এই v টা বের করতে হবে। আমাদের v বের করতে হবে। L কত ছিল? L ছিল হলো ৬০। হইছে কত? হইছে হলো ৪৮ is equal to 1 by v square by c square। এটাকে আমরা কি লিখতে পারি? এটা এই পাশে নিয়ে আসলে ৪৮/৬০ মানে 4/৫। ৪৮/৬০ মানে কি? 4/৫। ১২ কে আমি ভাগ করছি ১২ দ্বারা। আচ্ছা, তারপরে কি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। যেহেতু রুট ওভার আছে তার মানে আমার স্কয়ার করতে হবে। স্কয়ার করলে আমরা কি পাবো? 16/25। স্কয়ার করলে আমরা কি পাবো? 16/25। 4/5 আছে, 16/25 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা আমি ওই পাশে নিয়ে যাব আর ভি স্কয়ার সি স্কয়ার এই পাশে নিয়ে আসবো।
So v square by c square is equal to 1 minus 16 by 25. So v square by c square is equal to 25 by 9. So এটাকে যদি আমি এখন আবার রুট ওভার করি, রুট ওভার করলে আমরা কি পাবো? এই পাশে নিয়ে আসি, রুট ওভার করলে, সো রুট ওভার করলে আমরা পাচ্ছি v by c is equal to 3 by 5, 3 by 5 মানে v is equal to 3 by 5 c, ভাই 3 by 5 মানে কি 0.6, তো উত্তর কি হবে 0.6 c, 0.6 c, 0.6 c। ওকে, এখন বলছে ভাই তার গতিবেগ কত হইতে হবে? অবশ্যই এটা হচ্ছে বেশি হইতে হবে, কারণ আমার বলছে 48 লাইট ইয়ার অপেক্ষা কম করতে হবে। সো যত বেশি গতিশীল হবে সেইটা আমাদের কি হবে, যত বেশি গতিশীল হবে তত আমাদের এই জায়গার দৈর্ঘ্য কমবে। ওকে, ডান। এবারে বলছে একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে তার ভর কেমন হবে? ভাই আলোর বেগে ধাবিত, আমরা ভরের কি জানি, m is equal to m naught by root over 1 minus v square by c square। আমাকে বলছে বেগ যদি আলোর বেগ হয় তাহলে v মানে c, v is equal to c, সো এটার কি হবে m by root over 1 minus c square by c square, মানে কাটাকাটি মানে 1, সো নিচে কি আসতেছে, নিচে আসতেছে শূন্য। কোনো কিছুর নিচে যদি শূন্য আসে তার মানে সেটা হয়ে যায় অসীম, সেটা কি হয়ে যায় অসীম, সো তার ভর কেমন হবে, তার ভর হবে অসীম। ডান। এরপর আসে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে ভরের কি হবে? আমরা জানি ভর বৃদ্ধি ঘটে, ভরের কি ঘটে, বৃদ্ধি ঘটে, কারণ আমরা যে একের চেয়ে কম ভ্যালু সেটাকে আমরা নিচে রাখি ইকুয়েশনে। তারপরে কি কোন একটা বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তুর নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন, এটাকে আমরা কি বলি, দৈর্ঘ্য সংকোচন। গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে কেমন হবে? ভাই গতিশীল ঘড়িটা আমাদের ধীরে চলবে, কারণ আমাদের কি হয়, কারণ আমাদের কাল দীর্ঘায়ন হয়। কি হয়? কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন হওয়ার কারণে আমাদের গতিশীল যে ঘড়িটা আছে সেটা নিশ্চল ঘড়ির চেয়ে ধীরে চলে। তারপর আলোর দ্রুতিতে চললে এর ভর কেমন হয়? ভাই আলোর দ্রুতিতে চললে ভর কেমন হবে? অসীম, কারণ নিচে আমাদের কি হয়ে যাবে, শূন্য, নিচে কি হয়ে যায়, শূন্য। তারপর বলছে E is equal to h নিউ, এই সূত্রটা কে প্রমাণ করে? ভাই E মানে কি, এনার্জি, H মানে কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ভাই নামেই আছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে দিছে তাকে ম্যাক্স প্ল্যাঙ্ক। তারপর বলছে কোন মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্য হবে, মানে কোন মাধ্যম এর তড়িৎ চৌম্বক বল কাজ হবে? ভাই আমরা জানি কোন কণা রেসপন্সিবল তড়িৎ চৌম্বকের জন্য, ফোটন। কোন কণা? ফোটন। বোসন কার জন্য? বোসন হলো দুর্বলের জন্য, বোসন কার জন্য, দুর্বল। তারপরে সবলের জন্য কে? সবলের জন্য মেসন। আর মহাকর্ষের জন্য কে? মহাকর্ষের জন্য হলো গ্র্যাভিটন। ভাই এই কোনটার জন্য কোন কণা ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং কোনটা সবচেয়ে দুর্বল? মহাকর্ষ। সবচেয়ে সবল কোনটা? ওই সবল নিউক্লিয় বল। এগুলো আমাদের জানতে হবে, পাল্লা জানতে হবে আমাদেরকে, কোনটা সাপেক্ষে কোনটার মানে অনুপাত কত সেটা আমাদের জানতে হয়, কোনটা কোনটা সাপেক্ষে কতটা সবল। ডান। এরপর আসে ভাই মহাকর্ষীয় পাল্লা কত? মহাকর্ষীয় পাল্লা আমরা জানি মহাকর্ষীয় এবং তড়িৎ চৌম্বক, মহাকর্ষীয় এবং তড়িৎ চৌম্বক এই দুইটার পাল্লা কেমন? এই দুইটার পাল্লা হলো অসীম। এই দুইটার পাল্লা কেমন? এই দুইটার পাল্লা হলো অসীম। তারপরে সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা? আমরা জানি সর্বাপেক্ষা দুর্বল বল হলো মহাকর্ষ বল, আর সর্বাপেক্ষা সবল বল হলো সবল নিউক্লিয় বল। সর্বাপেক্ষা সবল কোনটা? সবল নিউক্লিয় বল। এরপর আসছে কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? ভাই মৌলিক বল আমরা চারটা জানি, মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো কোনটা না? ভাই আমাদের ঘাত বল এটার মধ্যে অন্তর্ভুক্ত না। তারপরে আসে আমাদের যে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের মাধ্যমে? আমরা জানি বিটার ক্ষয়ের মাধ্যমে আমাদের দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। এবং মনে রাখবা যে আমাদের একটা নিউক্লিয়াসের আকার ধরে রাখা বা নিউক্লিয়াসকে আবদ্ধ করে রাখা, এটা করে কে? এটা হলো সবল। আর নিউক্লিয়াসকে ভেঙে ফেলা, এটা করে কে? এটা করে দুর্বল। হ্যাঁ, যখন একটা নিউক্লিয়াস ভেঙে যাবে বা একটা পরমাণু ভেঙে যাবে মানে কি রেডিও অ্যাক্টিভ হবে, তখন সেটা থেকে আমাদের কি কি বের হয়? আলফা, বিটা এবং গামা রশ্মি বের হয়। আমরা জানি বিটা ক্ষয় এর জন্য এই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। তারপর নিউট্রিনো বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে হয়? এই যে বিটা 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 মানে কি? দুর্বল। বিটা মানেই দুর্বল।
তারপর বলছে এক্স রে রশ্মি আবিষ্কার করেন কে? আমরা জানি এক্স রে রশ্মি আবিষ্কার করেন ভাই বিজ্ঞানী রঞ্জেন এবং এক্স এর এককও রঞ্জেন। এক্স রে এর একক কি? রঞ্জেন। এরপরে আসে ভাই এক্স রে এর একক কি? রঞ্জেন, আগেই বলছি। এরপরে ক্যাথোড রশ্মিকে আমরা জানি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন আমাদের জে থমসন। সো ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন। ডান। তারপরে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? ভাই আমরা জানি আলফা, বিটা, গামা এগুলো হলো তেজস্ক্রিয় রশ্মি। কিন্তু এই এক্স রে রশ্মি আমাদের তেজস্ক্রিয় রশ্মি নয়। ডান। এরপরে নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? আমরা জানি ক্যাথোড রশ্মি, উচ্চ গতি সম্পন্ন ক্যাথোড রশ্মি যখন আপতিত করা হয় তখন সেটা থেকে আমাদের এক্স রে রশ্মি উৎপন্ন হয়। তারপর দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটা কি? ভাই আমি বলছি কোন একটা দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন মানে ক্যাথোড, ধরো ক্যাথোড যদি কোনো ধাতুতে আঘাত করা হয় সেখান থেকে যদি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি এক্স রে। কি বলি? এক্স রে। এরপরে বলছে একটি ফোটনের শক্তি ও তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? ভাই তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। সো পরে মিটার যেটাতে আছে সেটা হবে উত্তর, পরে যেটা আছে মিটার সেটাই হলো উত্তর। তাছাড়া আমরা জানি ফোটনের শক্তি আমরা প্রকাশ করি এমইভি দ্বারা। তো এমইভি এবং মিটার এগুলা ভাই অপশন টেস্ট করে পারা যায়, একদম সব পারতে হয় এমন না। তুমি যদি ফোটনের শক্তি না পারতা তুমি তাও এইটার অ্যান্সার করতে পারতা। কেন? এরপর আসে ভাই নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? আমরা জানি ফটো ইলেকট্রন নির্গত হয় মেইনলি গ্রুপ 1 এর যে ক্ষার ধাতু, গ্রুপ 1 এর যে ক্ষার ধাতু আছে সেই ক্ষার ধাতু থেকে। গ্রুপ 1 এর ক্ষার ধাতু কি? আমাদের ওই হাইড্রোজেনটা বাদ। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ওই নিচের ফেলেছেটাও বাদ, ওই ছেঁচে পর্যন্ত। তাহলে কি সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এগুলো থেকে বের হবে না? হবে, হবে না অ্যালুমিনিয়াম থেকে। এবারে বলছে কোনটি বিকিরণ কোয়ান্টাম? ভাই কোনটার বিকিরণ কোয়ান্টাম? ভাই আমাদের ফোটনের বিকিরণ হলো কোয়ান্টাম। তারপরে বলছে এইচ কি নামে পরিচিত? এইচ কি ভাই? আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, এটার ভ্যালু কিন্তু আমাদের মাস জানতে হবে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। ডান। এরপরে আমাদের কি সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কি? সূচন কম্পাঙ্ক কি? যে মিনিমাম অ্যামাউন্ট অফ মিনিমাম যে কম্পাঙ্ক যেটা প্রয়োগ করলে আমার ইলেকট্রনটা নির্গত হবে। তো মিনিমাম কম্পাঙ্কের কারণে যেই ইলেকট্রনটা নির্গত হবে সেটা বেগ কেমন হবে? সেটা বেগ হবে 0। সেটা বেগ কেমন হবে? 0। তারপরে বলছে আলোক তড়িৎ ক্রিয়া এর সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? ভাই আলোক তড়িৎ ক্রিয়া এটার মাধ্যমে আমরা কোনটা করছিলাম ভাই? এটার মাধ্যমে আমরা করছিলাম প্লাঙ্কের ধ্রুবক নির্ণয়। আমরা আলোক তড়িৎ ক্রিয়া এই সূত্রটা ব্যবহার করছিলাম কোথায়? প্লাঙ্কের ধ্রুবক নির্ণয়। এবার বলছে কোয়ান্টাম তত্ত্বের জনক কে? ভাই কোয়ান্টাম তত্ত্বের জনক বারবার আসবে এটা ভাই ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং এটাকে সম্প্রসারণ করছে কে? আইনস্টাইন। সম্প্রসারণ করছে কে? আইনস্টাইন। ডান। তারপরে আসছে নিচের কোনটি ব্যাখ্যা করতে আলোকে ফোটনের স্রোত হিসেবে বিবেচনা করা হয়? ভাই আলোকে ফোটনের স্রোত হিসেবে বিবেচনা করা মানে এটাকে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করা। কি ভাই? আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে আমরা আলোকে ফোটনের স্রোত হিসেবে বিবেচনা করি, অথবা আলোকে ফোটনের স্রোত হিসেবে আমরা বিবেচনা করি কখন? ভাই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে যায়। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে যায়। সো তোমরা যারা আমাদের মেডিকেল কোর্সে ক্লাস করছো, স্পেশালি আমাদের যে ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তাদেরকে এই তত্ত্বগুলো খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তারপরে নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের বেগ হলে বেগে মানে এটার মধ্যে সম্পর্কটা কি? হয়তো এখানে যাই লেখা থাকুক একটা জিনিস তোমাদের জানতে হবে যে এটা শক্তি বোঝাচ্ছে। তো ধরো গতি শক্তি হাফ mv², এটার সাথে আমাদের ইভি মানে আমাদের এই শক্তির যে প্রকাশটা, সো এটাকে আমাদের কনভার্ট করছে আর কি। সো এই ফর্মুলা থেকে আমরা কিভাবে কি বের করতে পারি? আমাদের ভি এর সাপেক্ষে বের করতে হবে। ভি মানে বেগের সাপেক্ষে। সো এই দুটো ওই পাশে নিয়ে যাব। সো কি আসবে? v² = 2ev/m। সুতরাং v = কি হবে? √2 ev/m। শেষ। শেষ। বুঝতে পারছো? ডান। এরপরে আমাদের কি কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কেমন হয়? আমরা জানি কম্পটন ক্রিয়ায় যখন একটা ফোটন আপতিত হয় সেটার যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটা যখন আবার নিক্ষিপ্ত হয়ে যায় সেটা তখন আরো বেশি হয়ে যায়। সো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়? বেশি হয়। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়? বেশি হয়। সো এই যে ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন, এইটাই তো সেইটা। সো ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন আমরা কিসের মাধ্যমে ব্যাখ্যা করি? কম্পটন প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করি। কিসের মাধ্যমে? কম্পটন প্রভাবের মাধ্যমে।
তারপরে বলছে কম্পটন ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়? ভাই তুমি নিজেই বলো, আমি যখন অনেকগুলো তত্ত্ব পড়াইছিলাম তখন বলছিলাম না যে ভাই নিউটনের কণা তত্ত্ব সেইটাতে কিছু ব্যাখ্যা করা যায় না, ওটার জন্য তরঙ্গ তত্ত্ব আসলো, ওটার জন্য কিছু আসলো তত্ত্ব, আমাদের তড়িৎচম্বক তত্ত্ব আসলো, আরেক তড়িৎ ক্রিয়া আসলো। সো সেইখান থেকে আমাদের লাস্টলি আমরা কি পাইছিলাম? কোয়ান্টাম তত্ত্ব পাইছিলাম, যেটা দিয়ে আমরা কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে পারছি। ডান। এবারে বলছে ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন, এটাকে কি বলে? এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন আমরা কিসের মাধ্যমে ব্যাখ্যা করি? কম্পটনের প্রভাব। সো এটাকে আমরা কি বলবো? কম্পটনের প্রভাব। তারপরে বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী অবস্থানের অনিশ্চয়তা শূন্য হলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? ভাই অবস্থানের অনিশ্চয়তা শূন্য মানে কি? অবস্থান এর অনিশ্চয়তা শূন্য মানে হলো যে ভাই আমি জানি, আমি বুঝতে পারতেছি যে ভাই আমি অবস্থানটা কি, আমি অবস্থান সম্বন্ধে খুব ভালোভাবে অবহিত, আমি বুঝতে পারতেছি যে অবস্থান আমি নির্ণয় করতে পারতেছি। এখন আমি কি জানি যে হাইজেনবার্গ বলছেন তুমি যদি অবস্থান নির্ণয় করতে পারো তুমি ভরবেগ নির্ণয় করতে পারবে না। তো অবস্থানের অনিশ্চয়তা শূন্য মানে ওই ভরবেগের অনিশ্চয়তা হবে সর্বোচ্চ মানে কি অসীম। তো ভরবেগ আমি সঠিকভাবে নির্ণয় করতে পারবো না, এটা হলো অসীম। এবারে বলছি শক্তি ও সময়ের অনিশ্চয়তা কত? আমরা এটার ফর্মুলা জানি, ডেল ই ডট ডেল টি ইজ গ্রেটার অর ইকুয়াল দেন এইচ কাট বাই 2। ঠিক আছে, কাটটা আসে নাই, বাট পরীক্ষায় তোমার কাটটা আসবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। মোটামুটি সব টপিকেরই কিছু কিছু আমরা সিলেক্ট করছি, যেটা দিয়ে ধরো তোমাদেরকে একটু সহজে বোঝানো যাবে। এন্ড রিমেম্বার, আমাদের কিন্তু ক্যালকুলেটর লাগে না। এইচপিতে ক্যালকুলেটর দিয়ে করার মতন কিছু ম্যাথ আছে, এগুলো অ্যাভয়েড করবা ডিরেক্টলি। সো মেডিকেল প্রোগ্রামের ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে পড়াশোনা যখন করবা, ক্যালকুলেটর দিয়ে ম্যাথ একদম ডিরেক্টলি অ্যাভয়েড। ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।